জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো এই যে তোমাদের যে পরীক্ষার জন্য যে আমরা তোমাদের যে প্রস্তুতি করিয়ে দিচ্ছি, কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি হতে পারবে, এখান থেকে ডাব্লিউপি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কেপি, তারপর তোমাদের ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এসএসসির এক্সামগুলোতে তোমরা কিন্তু এখান থেকে প্রিপারেশন নিতে পারবে। তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, তোমার মতামত জানাবে। আশা করি তোমরা এই ভিডিওটা যারা দেখছো সবাই কিন্তু যে 700+ লাইকের টার্গেট রাখলাম, 100+ কমেন্টের টার্গেট রাখলাম, ঠিক আছে। তোমাদের প্রাপ্তি স্কোর এবং কেমন লাগছে ক্লাসগুলো সেগুলো জানাবে। দেখো, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মণিপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত, সেটা হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের সাথে কিন্তু কুচিপুড়ি নৃত্যটা জড়িত রয়েছে। দেখো দেখো, ভারতনাট্যম তামিলনাড়ু, ভাংড়া পাঞ্জাবের ক্ষেত্রে, গারোয়ালি উত্তরাঞ্চলের ক্ষেত্রে, তারপর দেখতে পাচ্ছি কর্ণাটকের ক্ষেত্রে হচ্ছে হাটারি ইয়াক সাগন, ঠিক আছে। তারপর কেরালার ক্ষেত্রে দেখতে পাচ্ছ কথাকলি, আর হচ্ছে তোমাদের কিন্তু মোহিনী নাট্যম যেটাকে তোমাদের বলে, ওকে। আর তোমাদের কিন্তু যেটা মিজোরামের ক্ষেত্রে সেটা হচ্ছে খানটুম, আর মেঘালয়ের ক্ষেত্রে লাহো, আর গোয়ার ক্ষেত্রে মান্ডো, ঠিক আছে। মান্ডো কোন রাজ্যের লোকনৃত্য, সেটা কিন্তু তাহলে হবে গোয়া, এভাবে দিতে পারে, ঠিক আছে। হিমাচল প্রদেশ নটি, উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যি ছৌ যেটাকে বলে, অসমের ক্ষেত্রে বিহু, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ছৌ, ওকে। আর তোমাদের ছৌয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, গরবার ক্ষেত্রে কিন্তু গুজরাট, আর উত্তর ভারতের ক্ষেত্রে কত্থক, আর অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কুচিপুড়ি, আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে কারমা, মণিপুরের ক্ষেত্রে মণিপুরি, বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নটিল ছৌ, এগুলো কিন্তু রয়েছে। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে রাউফ, ওকে। এগুলো পরীক্ষায় বারবার দেয়। বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডারউইন, উইলিয়াম হার্ভে, মেন্ডেল, হিপোক্রেটিস। তো তোমাদের প্রাপ্তি স্কোর অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবে, ঠিক আছে। তোমরা কিন্তু যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার না করো, কমেন্ট না করো, তাহলে আমাদের কিন্তু যে ক্লাস করানোর যে মোটিভেট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ডারউইন, উইলিয়াম হার্ভে, মেন্ডেল, হিপোক্রেটিস। তো সব সঠিক উত্তর হবে কিন্তু উইলিয়াম হার্ভে। কিন্তু তোমাদের কিন্তু যে বদ্ধ রক্ত সংবহন প্রবাহকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। দেখো, উইলিয়াম হার্ভের কিছু গুরুত্বপূর্ণ নোটও দেওয়া রয়েছে, আর তার সাথে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। এটাকে আমি ছোটো করে নিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে সায়েন্সের প্রশ্নগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। দেখো, উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন কার্ল, দেখতে পাচ্ছ, ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। তাহলে কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হবে কিন্তু ভিটামিন কে। মানব শরীরের কোন অংশে স্কারবি রোগ আক্রান্ত হয়? তো এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে, স্কারবি রোগ মানুষ শরীরে কোন অঙ্গে কিন্তু আক্রমণ করে, ঠিক আছে, সেটা হবে দাঁত, ওকে। রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিন থাকার কারণে কিন্তু রক্তের রং যে লাল সেটা কিন্তু হয়। আর একটা কথা, কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না? কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না, সেটা হবে কিন্তু আরশোলা। রক্তচাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার, ঠিক আছে। তো রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ ও ভিটামিনের নাম কি? ক্যালসিয়াম এবং ভিটামিন কে। ক্যালসিয়াম এবং ভিটামিন কে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? হিমোগ্লোবিন যদি তোমাদের কমে যায় রক্তে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া রোগ কিন্তু শরীরে হয়ে যায়। এটা মাথায় রাখবে, রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? অ্যানিমিয়া রোগ কিন্তু দেখা দেয়। ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন? সঠিক উত্তরটা অপশন তোমরা দেওয়ার চেষ্টা করো। অপশন এ, অপশন বি, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। তো সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড ওয়েলেসলি কিন্তু ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। দেখো, কিছু পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে। ওয়ারেন হেস্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে ওয়ারেন হেস্টিং কে ছিল? ভারতের প্রথম কিন্তু গভর্নর জেনারেল ছিলেন তিনি। লর্ড কর্নওয়ালিস কিন্তু ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত যে প্রথা ছিল সেটা কিন্তু চালু করেছিলেন, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু চালু করেছিলেন। আর লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিলেন, ওকে। 1920 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহরু। খুবই গুরুত্বপূর্ণ, 1920 থেকে 1922। সঠিক উত্তর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী, ঠিক আছে। তো এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা দেখে নিই। এটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস দ্বারা আইএনসি 5 সেপ্টেম্বর 1920 প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে 1920 সালে ডিসেম্বরে অসহযোগ আন্দোলন কিন্তু গ্রহণ করে। 1922 সালে চৌরি চৌরার ঘটনা
গান্ধীকে অসহযোগ আন্দোলন থেকে সরে যেতে কিন্তু বাধ্য করে। ঠিক আছে, তাহলে চৌরিচৌরা ঘটনা 1922 সালে চৌরিচৌরা ঘটনা গান্ধীকে কিন্তু অসহযোগ আন্দোলন থেকে সরে আসতে বাধ্য করতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এই প্রশ্নগুলোই দেয়, যেগুলো তোমাদের আমি পয়েন্টে করছি। ঠিক আছে, পয়েন্টগুলো নোট ডাউন করে নাও। পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পঞ্চনদীর দেশ পাঞ্জাব, রাজস্থান আর হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো পঞ্চনদীর দেশ কিন্তু বলা হয় কিন্তু তোমাদের কিন্তু পাঞ্জাবকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পঞ্চনদীর দেশ পাঞ্জাব। কেন পাঞ্জাবে এই 5টি নদী হলো দেখতে পাচ্ছ, সুতলেজ, বিয়াজ, রবি, চেনাব এবং ঝিলাম। এর মধ্যে 2টি নদী এমন আছে যেগুলো কিন্তু পাকিস্তানেও প্রবাহিত হয়। ঠিক আছে, 3টি নদী তো ইন্ডিয়াতে রয়েছে, 2টি নদী কিন্তু পাকিস্তানে প্রবাহিত হয় তার সাথে সাথে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপন্ন করে? সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বেশি খাদ্যশস্য উৎপাদন করে। দেখো এখানে বলাও রয়েছে উত্তরপ্রদেশে গম, বার্লি, আখ, আলু এবং মসুর ডাল খাদ্যশস্য উৎপাদনের এটি প্রথম স্থান রয়েছে। ভারতের গুজরাট রাজ্য তুলা উৎপাদন সবচেয়ে বেশি, আর ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য হলো হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য পশ্চিমবঙ্গ, ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী রাজ্য হলো কিন্তু উত্তরপ্রদেশ। চীনের জাতীয় খেলা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার কাটা, হকি। তো চীনের জাতীয় খেলা যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে টেবিল টেনিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি? বোম্বে হাই, দেখতে পাচ্ছ বোম্বে মহারাষ্ট্রে। তোমাদের এখানে দেখো মহারাষ্ট্রে গুজরাট, ডিগবয়, আসাম। তো ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি? সেটা হবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিগবয়, আসাম কিন্তু সবচেয়ে পুরনো তৈলখনি। ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে থাকে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক, ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রবীণ বিচারকদের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, আর একটা অপশন তোমাদের রয়েছে যেটা সুপ্রিম কোর্ট প্রবীণ বিচারকদের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। তো ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রবীণ বিচারকদের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকে। দেখো কিছু হিডেন পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে, এখানে কিছু বলা রয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রবীণ বিচারকদের পরামর্শে কিন্তু ভারতের রাষ্ট্রপতি। অপশন উত্তরটাই দেওয়া রয়েছে। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো দেবেন্দ্রনাথ ঠাকুর, আর শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। খুবই গুরুত্বপূর্ণ, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তত্ত্ববোধিনী সভা ছিল ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত একটি দল। প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা কিছু জেনে নিই। দেখো তিনি ভারতীয় নবজাগরণের জনক হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। তিনি 1884 সালে দেখতে পাচ্ছ প্রতিমা পূজা, বর্বর জাতিভেদ প্রথা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1814 সালে। কার দ্বারা? রাজা রামমোহন রায়ের দ্বারা। এখানে কি কি ছিল? যেটা হচ্ছে তোমাদের প্রতিমা পূজা, তারপর বর্বর জাতিভেদ প্রথা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে কিন্তু আত্মীয় সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তিনি 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। তাহলে তিনি 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়, যা পরে ব্রাহ্ম সমাজ নামে কিন্তু পরিণত হয়েছিল। ইয়াং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, সি রাজাগোপালাচারী, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। দেখো কিছু হিডেন পয়েন্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে, সেটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। গান্ধীজি ব্রিটিশ শাসনকালে ইয়ারওয়াদা কারাগার থেকে, কোন কারাগার? ইয়ারওয়াদা কারাগার থেকে 1933 সালের 11 ফেব্রুয়ারি হরিজন নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। তাহলে তোমাদের কিন্তু সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশিত করেছিলেন? হরিজন নামক, এইভাবে দিতে পারে, হরিজন নামক যে সাপ্তাহিক পত্রিকা সেটা কি প্রকাশিত করেছিল? দেখো তোমাদের দিয়ে দিল মহাত্মা গান্ধী, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, মঙ্গল পাণ্ডে, এইভাবে দিতে পারে। ঠিক আছে, তো 1933 সালে 1 ফেব্রুয়ারি কার উদ্যোগের মাধ্যমে? মহাত্মা গান্ধীর। তিনি 3টি প্রকাশন তৈরি করেছিলেন। ইংরেজিতে হরিজন 1933 থেকে 1948, গুজরাটিতে হরিজন বন্ধু এবং হিন্দিতে হরিজন সেবক। সবগুলো কিন্তু গান্ধীজি লিখেছিলেন। তো মোহনদাস করমচাঁদ গান্ধী 1930 টাইম ম্যাগাজিনের ম্যান অফ দ্য ইয়ার ছিলেন। মহাত্মা করমচাঁদ যে গান্ধীজি সেটা কিন্তু 1930-এ টাইম ম্যাগাজিনের ম্যান অফ দ্য ইয়ার ছিলেন। ঠিক আছে, তো গান্ধীজি দেখতে পাচ্ছ 5বার নোবেল
শান্তি পুরস্কারের জন্য কিন্তু মনোনীত হন। মহাত্মা গান্ধীর কিছু গুরুত্বপূর্ণ বই, এ স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ কত সালে? 1927 সালে। হিন্দি স্বরাজ কে লিখেছিলেন? মহাত্মা গান্ধী, 1909 সালে। ইন্ডিয়া অফ মাই ড্রিমস দ্য অ্যাসোসিয়েশন গান্ধী, দেখো ইন্ডিয়া অফ মাই ড্রিমস লিখেছিল 1947 সালে। দ্য অ্যাসেন্সিয়াল গান্ধী সেটা লিখেছিল কিন্তু 1962 সালে। কে লিখেছিল? সমস্তগুলো গান্ধীজি। এবার এটা হচ্ছে তোমাদের কিন্তু যে রাজা গোপালাচারী তিনি কিন্তু লিখেছেন রামায়ণ লিখেছিল 1957 সালে। মহাভারত লিখেছিল 1951 সালে। হিন্দু ধর্ম মতবাদ এবং জীবনশৈলী সেটা লিখেছিল কিন্তু 1959 সালে। শ্রীরামকৃষ্ণ উপনিষদ সেটা লিখেছিল কিন্তু 1953 সালে। নোট ডাউন করে নাও, খুবই গুরুত্বপূর্ণ। লালা রাজপথ রায় আর্য সমাজ লিখেছিল 1915 সালে। ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া 1917 সালে লিখেছিল লালা রাজপথ রায়। আনহ্যাপি ইন্ডিয়া লালা রাজপথ রায়ের লেখা 1928 সালে। দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া 1919 সালে লিখেছিল কিন্তু লালা রাজপথ রায়। বাল গঙ্গাধর তিলকের কিছু গুরুত্বপূর্ণ বই সেটা দেখে নাও। প্রথম হচ্ছে গীতা রহস্য 1915 সালে। আর তোমাদের হচ্ছে 1919 সালে কিন্তু লিখেছিল বাল গঙ্গাধর তিলক তার রচনা ও বক্তৃতা, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলকের বিচার কেশরী মামলা সেটা লিখেছিল কিন্তু 1908 সালে। তারপর দেখতে পাচ্ছ দ্য আর্কেটিক হোম ইন দ্বয় বেদাস সেটা লিখেছিল কিন্তু 1903 সালে বাল গঙ্গাধর তিলক। 12 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? রামমোহন রায়, ঈশ্বর গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের মধ্যে কেউ নন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিল কিন্তু ঈশ্বর গুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কিছু হিডেন পয়েন্ট। 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু করা হয় এবং 8 বছর পর 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে কিন্তু রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ছিল। তো বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র প্রথম কী ছিল? সংবাদ প্রভাকর। কত সালে? 1831 সালে, ঠিক আছে। আর এটা 1831 সালে প্রকাশিত হয়, কিন্তু তার 8 বছর পর 1839 সালে এটি কিন্তু দৈনিক সংবাদপত্রে কিন্তু রূপান্তরিত হয়েছিল। এটা মাথায় রাখবে, ওকে। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ। তো 13 নম্বর প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার হবে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংশোধনী প্রক্রিয়া দেওয়া হয়েছে? 361, 364, 368, 370। তো আরেকবার প্রশ্নটা দেখে নাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংশোধনী প্রক্রিয়া দেওয়া রয়েছে? যারা লাইক করনি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। কেমন লাগছে ক্লাসগুলো সেগুলো কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাও। 368 ধারায় কিন্তু ভারতীয় সংবিধানে সংশোধনী প্রক্রিয়া কিন্তু দেওয়া রয়েছে। ধারা 361 দেখতে পাচ্ছ, ধারা 361 ভারতীয় সংবিধানে 14 সমতার অধিকারের একটি ব্যতিক্রম। আর রাষ্ট্রপতি বা রাজ্যপাল তার পদের যে ক্ষমতা এবং দায়িত্ব প্রয়োগের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে পারেন না, ওকে। এই ধারাতে সংবিধানে 364 ধারা রাষ্ট্রপতিকে একটি গণবিজ্ঞপ্তি জারি করার ক্ষমতা দেয়, যাতে উল্লেখ করা হবে সংসদ বা রাজ্যের বিধানসভা কর্তৃক প্রণীত কোনো আইন কোনো বড় বন্দর বা বিমানঘাটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বা এই ধরনের ব্যতিক্রম বা পরিবর্তনের সাপেক্ষে প্রযোজ্য কিন্তু হবে না 364 ধারায়। আর 370 নম্বর ধারা, ভারতীয় সংবিধানে 370 ধারা জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা কিন্তু দিয়েছে। এতে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীরের গণপরিষদ রাজ্যে জাতীয় সংবিধানে কতটা প্রযোজ্য তার সুপারিশ করার ক্ষমতা কিন্তু রাখে 370 নম্বর ধারা। আর রাজ্য বিধানসভায় 370 ধারাকে সম্পূর্ণভাবে বাতিল করতে পারে, সেক্ষেত্রে সমস্ত ভারতীয় সংবিধানের রাজ্যে প্রযোজ্য কিন্তু এ ধারাটা হবে, ওকে। 15 নম্বর প্রশ্ন, কোথায় কোষ প্রাচীর পাওয়া যায় না? খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ছত্রাক কোষ, ব্যাকটেরিয়া কোষ। তো কোষ প্রাচীর পাওয়া যায় না কিন্তু প্রাণী কোষে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোষ প্রাচীর পাওয়া যায় উদ্ভিদ, ব্যাকটেরিয়া ও ছত্রাক কোষেও কিন্তু যে কোষ প্রাচীর সেটা কিন্তু পাওয়া যায়। শেরশাহের সেনাপতি কে ছিলেন? দেখো দিল্লির খাঁ, শায়েস্তা খাঁ, জয় সিং, ব্রহ্মজিৎ গৌর। তো শেরশাহের সেনাপতি কিন্তু ছিলেন ব্রহ্মজিৎ গৌর, ওকে। তো আকবরের সেনাপতি ছিলেন কিন্তু মান সিংহ। ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন কিন্তু মীর জুমলা। ধর্মপালের সেনাপতি ছিল কিন্তু গর্গ। আর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল কিন্তু মালিক কাফুর, ওকে। আর কিছু দেখে নাও, সিরাজউদ্দৌলার যে সেনাপতি সে কিন্তু ছিল কিন্তু মীর জাফর।
মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিল কিন্তু বখতিয়ার খলজি, আর জাহাঙ্গীরের সেনাপতি মোহাম্মদ খান, আর হোসেন শাহের সেনাপতি পরাগল খান। ওকে, 17 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তুঙ্গভদ্রা যে কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? খুবই গুরুত্বপূর্ণ। গোদাবরী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, ব্রহ্মপুত্র নদী। তো সঠিক উত্তর কৃষ্ণা নদী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর অপশানগুলো তোমরা জানানোর চেষ্টা করো, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ইন্ডিকা কে রচনা করেন? স্ট্র্যাবো, মেগাস্থেনিস, জাস্টিন, প্লিনি। তো খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডিকা কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে ইন্ডিকা রচনা করেছিলেন কিন্তু মেগাস্থেনিস। দেখো, ইন্ডিকা মৌর্যযুগীয় ভারতের উপর একটি লিখিত বই, ঠিক আছে। আবল তাবল খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের আমি হিডেন পয়েন্ট দিয়েছি। আবল তাবল রচনা করেন সুকুমার রায়। আর ভিখারিনী ছোট্ট গল্পটি কিন্তু লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো মুখস্থ করে রেখে দাও, এগুলো কিন্তু আসে। ওকে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য দেওয়া আছে? 10টি, 11টি, 12টি, 14টি। খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য দেওয়া আছে? সঠিক উত্তর হবে অপশান পি ইজ দ্য রাইট অ্যান্সার, 11টি। এখনও পর্যন্ত সংবিধানের ধারা 51A এর অধীনে 11টি মৌলিক দায়িত্ব কিন্তু দেওয়া আছে। তাহলে কত ধারা অনুযায়ী? 51A এর অধীনে কিন্তু 11টি মৌলিক দায়িত্ব দেওয়া রয়েছে। এই দায়িত্বগুলো 42তম এবং 86তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছিল। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 সালে আসে এবং এটি সংবিধানের 10টি মৌলিক দায়িত্ব কিন্তু যুক্ত করে, ঠিক আছে। 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালের 86তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এগুলো নোট ডাউন করে নাও। 1976 সালে শরণ সিং কমিটি দ্বারা মৌলিক দায়িত্বগুলির সুপারিশ কিন্তু করা হয়েছিল। কত সালে? 1976 সালে। কার দ্বারা? শরণ সিং, সংবিধানের ভাগ 4 এ দেখতে হচ্ছে IV এর অধীনে 51A মৌলিক কর্তব্যগুলির সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। ওকে, কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? এই প্রশ্নটার একটা টাইপিং মিস্টেক ছিল, সেই কারণে আমি তুলে দিয়েছি। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? আর যারা এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ক্লাসগুলো করেনি, যেটা আমাদের 1 থেকে 5 ক্লাস হয়ে গেছে অলরেডি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ক্লাসগুলো অবশ্যই করতে থাকো। সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে, প্রত্যেকটা ক্লাস থেকে আমার প্রশ্ন কমন আসবে। আমি সেইভাবে প্রশ্ন সিলেকশন তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1905 সালে, 1911 সালে, 1901 সালে, 1947 সালে। আমার ক্লাস যারা করবে তারা নিরাশ কোনো দিন হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি বছরের পর বছর ক্লাস করাই না, 30 দিন ক্লাস করাবো, ক্লিয়ার কাট ক্লাস করাবো। ওকে, সেখান থেকে কমন পরীক্ষায় পড়বেই। দেখো, বঙ্গভঙ্গ রদ কিন্তু হয়েছিল 1911 সালে। দেখো, এখানে তোমাদের বলা রয়েছে 19 মে 1905 তারিখে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছিলেন। কি? তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন 1905 সালে। 1911 সালে তা বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়ে যায়, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি না দেখে থাকো 1 থেকে 5 ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেটাকে দেখার চেষ্টা করো, সেখান থেকে প্রশ্ন কমন আসবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।